চিত্র কেমন হয়। আজকে আমরা দেখব কোনো একটা বস্তু স্থির থাকলে বা সমবেগে গতিশীল থাকলে বা সমত্বরণে গতিশীল থাকলে তার গতিবেগ সময় লেখচিত্র কেমন হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা কি কি করব, তিনটে কেস হচ্ছে নাম্বার ওয়ান বস্তু স্থির। এবার দেখো, যদি বস্তু একটা স্থির থাকে, স্থির বস্তুর জন্য আমরা কিভাবে লেখচিত্র আঁকতে পারি। তো লেখচিত্রে আমাদের দুটো অ্যাক্সিস থাকে, এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে নিতে হয় আমাদেরকে স্বাধীন চল, আর যে সমস্ত চল পরাধীন চল হয় তাকে নেওয়া হয় ওয়াই অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিসে আমরা কী নেব না, এখানে আমার গতিবেগ সময় লেখচিত্র ভি টি গ্রাফ, অর্থাৎ একটা অ্যাক্সিসে নিতে হবে গতিবেগ আর একটা অ্যাক্সিসে নিতে হবে সময়। তাহলে বলো আমাকে যে এখানে আমি সময় কোন অক্ষে নেব। সময়কে সবসময় নেওয়া হয় এক্স অক্ষে, কারণ সময় কোনো কিছুর উপর নির্ভর করে না। সময় এক সেকেন্ড করে অটোমেটিকলি চলতে থাকবে, তাতে বস্তু স্থির থাক বা গতিশীল থাক। তাহলে আমার এখানে ওয়াই অ্যাক্সিসে থাকবে গতিবেগ। এবার দেখো যে কোনো একটা গ্রাফ আঁকার জন্য আমাদের কি লাগবে, গ্রাফ আঁকার জন্য আমাদের লাগবে যে গতির সমীকরণ কি, গতির সমীকরণ হচ্ছে যে ভি আর টি এর মধ্যে কি সমীকরণ আমরা পাচ্ছি। তো ধরো কোনো একটা বস্তু আছে, যে বস্তুর গতির সমীকরণ কি হবে না ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হয়। তাহলে ভি ইকুয়াল টু যদি ইউ প্লাস এটি হয়, এবার আমরা ধরে নিচ্ছি কি বস্তু, এখানে বস্তু হচ্ছে স্থির বস্তু। কি বস্তু, এটা হচ্ছে স্থির বস্তু। স্থির বস্তু মানে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ যদি বস্তুটা আমার এখানে থাকে, বস্তুটা এখানে স্থির আছে, কোনো রকম নড়াচড়া করছে না, বস্তুটা এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, তাহলে বস্তু যদি সম্পূর্ণভাবে স্থির থাকে, কোনো দিকে না যায়, তাহলে বস্তুর গতিবেগ কত হয়, বস্তুর গতিবেগ হয় 0। অর্থাৎ এখানে বস্তু স্থির থাকবে, কোনো দিকে নড়াচড়া করছে না, তাহলে বস্তুর গতিবেগ 0। এবার গতিবেগ 0 মানে কি, গতিবেগ 0 মানে হচ্ছে ভি ইকুয়াল টু 0। এই ভি ইকুয়াল টু 0কে আমাকে এই কোশ্চেনে প্লট করতে হবে। ভি ইকুয়াল টু 0 মানে সময়ের উপর কোনো নির্ভরতা নেই, সময় যাই হোক না কেন গতিবেগটা স্থির থাকছে 0, এবং 0 মানে স্থির থাকবে। এবারে গতিবেগের এখানে মানগুলো কত, ধরো গতিবেগ এখানে 1, এখানে গতিবেগ 2, এখানে 3, এখানে 4, এরকম চলতে থাকবে। সময় এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এইভাবে সময় চলতে থাকবে। তাহলে গতিবেগ কত বলা আছে, এই পয়েন্টে অরিজিন যেখানে সেটা 0 অরিজিন মানে যেখানে গতিবেগ 0 এবং সময় 0। এবারে গতিবেগ 0 থেকে 1 হওয়া মানে এই বিন্দু করে আস্তে আস্তে গতিবেগ বাড়তে থাকবে, এদিকে সময় 1 2 3 4 করে বাড়তে থাকবে। এখানে আমার বলা আছে বস্তুর গতিবেগ 0 মানে এই বিন্দুতে গতিবেগ 0, আবার এই বিন্দুতে গতিবেগ 0, এই বিন্দুতে গতিবেগ 0, এখানে পুরো সময় অক্ষ জুড়ে গতিবেগ 0। তোমরা পড়ে থাকবে যে যখন আমরা ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস গ্রাফ আঁকি, সেখানে আমাদের একটা প্রশ্ন থাকে যে এক্স অক্ষের সমীকরণ কি। এক্স অক্ষের সমীকরণ হয় এই যে এই এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, মানে এক্স অক্ষের প্রত্যেকটা বিন্দুতে ওয়াইয়ের মান কত হয় 0। তেমনি ওয়াই অক্ষের সমীকরণ কি হয় বাচ্চা, ওয়াই অক্ষের সমীকরণ হয় এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান 0 সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ, আর ওয়াই ইকুয়াল টু 0 সেটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। এখানে আমার ওয়াই অক্ষতে কি আছে, ভি আছে, এখানে এক্স অক্ষতে আছে টি। আমার ভি ইকুয়াল টু 0, গ্রাফ হচ্ছে ভি ইকুয়াল টু 0 মানে হচ্ছে এটা টি অক্ষের সমীকরণ। তার মানে এখানে গ্রাফ হবে আমার এটা। তার মানে টি অক্ষটাকে আমি একটু মোটা করে এঁকে দিয়ে বলবো এটা হচ্ছে স্থির বস্তুর গতিবেগ সময় লেখচিত্র। এটা হলো আমার এক্স অক্ষের গতিবেগ সময় লেখচিত্র। এটা বোঝা গিয়ে থাকলে একটা লাইক করে জানিয়ে দাও বা কমেন্টে লিখে দাও যে আমি গতিবেগ সময় লেখচিত্র স্থির বস্তুর জন্য বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে আমার এখানে এটা বুঝতে সমস্যা হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী ক্ষেত্রে চলে যাই 2 নম্বর গ্রাফ কী হবে, 2 নম্বর গ্রাফ হবে কোনো একটা বস্তু সমবেগে গতিশীল। একটা বস্তু সমবেগে গতিশীল হলে তার গতিবেগ সময় লেখচিত্র কেমন হবে।
আমার একটা বস্তু এবারে সমবেগে গতিশীল। এবার সমবেগে গতিশীল বস্তু মানে বস্তুর গতিবেগ যেটা সেটা সমান, সমবেগ অর্থাৎ বেগ সমান। তো গতিবেগের সাধারণ সূত্র যেটা সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। সমবেগে গতিশীল বস্তু একে বলে না, কোনো বস্তু সমবেগে গতিশীল তার ত্বরণ কত হয়? সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ হয় 0। তাহলে এক্ষেত্রে আমার ক্লু হচ্ছে যে একটা সমবেগে গতিশীল তার ত্বরণ 0 হবে। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ যদি 0 হয় তাহলে এই যে সমীকরণটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা দাঁড়িয়ে যাচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস 0 ইন্টু টি। তার মানে ভি ইকুয়াল টু হয়ে গেল ইউ, অর্থাৎ এখানে ভি এর মান ইউ হবে। ইউ মানে ইউটা 0 নয়, ইউটা হচ্ছে একটা অশূন্য রাশি, কিন্তু ভি এর মান যা ছিল তাই থাকবে। অর্থাৎ এখানে যদি আমরা সময়ের সাথে গতিবেগের গ্রাফ আঁকি, এটা হচ্ছে গতিবেগ ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ধরো প্রাথমিক গতিবেগ ইউ, সেটা হচ্ছে এই মানটা, এটা হচ্ছে ইউ এর মান। এবার কি বলা হচ্ছে এখানে ভি ইকুয়াল টু ইউ। ভি ইকুয়াল টু ইউ মানে যে বস্তুটা যত এগিয়ে চলেছে সমান বেগে এগিয়ে চলেছে। অর্থাৎ যখন টি এর মান 0 তখন গতিবেগ ইউ, যখন টি এর মান 1 তখনও গতিবেগ ইউ, যখন টি এর মান 2 গতিবেগ ইউ, যখন টি এর মান 3 গতিবেগ ইউ, টি এর মান 4 গতিবেগ ইউ। তাহলে টি এর মান যাই হোক না কেন, সময় যত এগিয়ে যাক না কেন, বস্তুটা সমবেগে গতিশীল, গতিবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে গতিবেগে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কি হবে, আমার এখানে যে লাইনটা পাবো সেটা হচ্ছে এটা। তাহলে কোনো একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয় তাহলে তার যে গতির ইকুয়েশন সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ। আর গতিবেগের সাথে সময়ের গ্রাফ, এই গতিবেগের সাথে সময়ের গ্রাফ কী হবে? গতিবেগের সাথে সময়ের গ্রাফ হবে ইউ সমান ইউ যে অক্ষটা অর্থাৎ সময় অক্ষের সাথে সমান্তরাল একটা লাইন, সেটা হবে আমার গতির এখানে গ্রাফ। তাহলে এটা গ্রাফটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর গ্রাফ। ঠিক আছে, এবারে দেখি আমরা সমত্বরণে গতিশীল বস্তুর গ্রাফ কেমন হবে। একটা বস্তু সমত্বরণে গতিশীল বলতে কি বোঝায়? সমত্বরণে মানে হচ্ছে যে বস্তুটার একটা ত্বরণ রয়েছে। ত্বরণ ইকুয়াল টু কী হয়? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে সেখান থেকে আমরা পাই ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এই গ্রাফটাকে আমাকে প্লট করতে হবে। সেটা হচ্ছে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এক্স অক্ষে আমরা সময় নিচ্ছি, ওয়াই অক্ষে আমরা গতিবেগ নিচ্ছি। এবার দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেটা এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিতে ভিটা আমার ওয়াই অক্ষে আছে, টিটা আমার এক্স অক্ষে আছে, ইউটা হচ্ছে ধ্রুবক। ধরো বস্তুটার টি সমান 0, দেখো এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিতে আমরা প্রথমে দেখি যে সময় যখন 0, সময় 0 কোথায়? এই অক্ষ বরাবর। তাহলে সময় যখন 0 হবে, যদি আমি এখানে সময় 0 বসিয়ে দিই তাহলে ভি ইকুয়াল হয়ে যাচ্ছে ইউ। ইউ এর মান যদি এটা হয় তার মানে গ্রাফটার প্রথম বিন্দু হচ্ছে এই বিন্দুটা। এবার দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা দেখতে হবে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্সের মতো, বা বলতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো। এখানে সি হচ্ছে একটা ধ্রুবক যেটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদবিন্দু, আর এক্সের সাথে ওয়াইয়ের ভেরিয়েশন। এখানে এম যেটা, এমকে বলা হচ্ছে গ্রাফের নতি। তাহলে এখানে গ্রাফটা দেখতে হবে এরকম। আর গ্রাফের নতি মানে এই যে এক্স অক্ষের সাথে সমান্তরাল লাইন এঁকেছি, এর সাথে একটা কোণ করে থাকবে, আর এই কোণটা হবে ট্যান থিটা। ট্যান থিটা সমান হবে এম। এবারে গ্রাফের যে অ্যাকচুয়াল আমার ইকুয়েশন এখানে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যে অ্যাকচুয়াল ইকুয়েশন হয়, এখানে সিটা হচ্ছে ইউ এর সাথে সমান, অর্থাৎ সি যা এখানে ইউ তাই, অর্থাৎ এটা হচ্ছে ইউ। আর এটা হচ্ছে এম এর সাথে সমান, অর্থাৎ এটা হচ্ছে এ। তার মানে এ ইকুয়াল টু আমি পেয়ে গেলাম ট্যান থিটা। এই হচ্ছে আমার গ্রাফের ইকুয়েশন এখানে। আর গ্রাফের ইকুয়েশনের সাথে গ্রাফটা কেমন হবে আর এখানে অ্যাক্সিলারেশন আমরা কীভাবে পাবো।
তাহলে এখানে গতিবেগ সময় যে লেখচিত্র, এই গতিবেগ সময় লেখচিত্রে আমরা দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট পাবো। সেই দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট কী কী? গতিবেগ সময় লেখচিত্রে দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে যদি কোনো একটা বস্তুর গতিবেগ সময় লেখচিত্র আমার জানা থাকে, এই গতিবেগ সময় লেখচিত্র থেকে দুটো জিনিস আমি বের করতে পারি, সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তো দুটো ইম্পর্টেন্ট জিনিস কী কী? একটা হচ্ছে যে গতিবেগ সময় লেখচিত্র থেকে বস্তুর সরণ বের করা যায়, আর 2 নম্বর হচ্ছে গতিবেগ সময় লেখচিত্র থেকে একটা বস্তুর ত্বরণ বের করা যায়। এই দুটো বিষয় আমাদের খুব ইম্পর্টেন্ট হবে এখানে। কেন? কারণ হচ্ছে কোশ্চেন যদি দেওয়া থাকে একটা গতিবেগ সময় লেখচিত্র, এবং লেখচিত্র দেওয়ার পর যদি বলা হয় যে এখানে বস্তুটার ত্বরণ কত সেটা নির্ণয় করো, বা বস্তুটার সরণ কত সেটা নির্ণয় করো, সেই গতিবেগ সরণ এবং ত্বরণ বের করা যাবে গতিবেগ সময় লেখচিত্র থেকে। তো চলো এবার দেখি যে কিভাবে একটা গতিবেগ সময় লেখচিত্র থেকে বস্তুর সরণ এবং ত্বরণ বের করা যায়। এই পুরো জিনিসটাকে আমরা পড়ব গতিবেগ সময় লেখচিত্রের প্রয়োগ হিসেবে। দুটো প্রয়োগ পড়তে হবে, একটা হচ্ছে সরণ নির্ণয়। তাহলে প্রথমে আমরা পড়ব 1 নাম্বার সরণ নির্ণয়। খুবই একটা সিম্পল গ্রাফ নিয়ে শুরু করব যে সরণ কীভাবে নির্ণয় করা যায়। দেখো, মনে করো এটা হচ্ছে আমার একটা গতিবেগ সময় গ্রাফ, এদিকে সময়, এদিকে নিয়েছি আমি গতিবেগ। ধরো কোনো একটা বস্তু একটা স্থির গতিবেগ নিয়ে চলছে। আমি উদাহরণ হিসেবে নিচ্ছি যে কোনো একটা বস্তুর গতিবেগ হচ্ছে ভি সমান মনে করো 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে এটা 2, 4, 6, 8, 10, 10, 8, 6, 4, 2, 0। সময় হচ্ছে এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সো সময়কে আমরা ধরো সেকেন্ডে নিয়েছি, আর গতিবেগকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়েছি। ঠিক আছে, ইউনিটগুলো লেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্রাফ যখন আঁকতে হবে, বিশেষ করে গ্রাফে যখন নিউমেরিক্যাল ভ্যালু পুট করা থাকবে, তখন সেখানে ইউনিটটা লেখা খুবই জরুরি। এবার দেখো বস্তুর গতিবেগ কত দেওয়া আছে? বস্তুর গতিবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এবার বলো যে 10 মিটার পার সেকেন্ড এই গতিবেগটা ধ্রুবক মানে কনস্ট্যান্ট নাকি ত্বরণ আছে? তো এখানে কিন্তু বস্তুর গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, এখানে কিন্তু কোনো ত্বরণ নেই, অর্থাৎ বস্তুটা সমবেগে গতিশীল। এই বেগটা হচ্ছে এখানে সমবেগ। একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয় সেক্ষেত্রে গ্রাফ কেমন হবে না, বস্তুর গতিবেগ যত দেওয়া আছে সেখান থেকে একটা সমান্তরাল লাইন টানতে হবে। তাহলে আমি সমান্তরাল লাইন টেনে নিয়েছি। এবারে লাইনটা কতক্ষণ টানতে হবে? ধরো কোনো কোশ্চেনে বলা হয়েছে যে একটা বস্তুর 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে 8 সেকেন্ডে বস্তুটা কত দূর যাবে? 8 সেকেন্ড মানে হচ্ছে এই যে 8 সেকেন্ড, 8 সেকেন্ড থেকে আমরা একটা লাইন টেনে এটাকে এখানে ক্লোজ করব। তার মানে বস্তুটা 0 থেকে 8 সেকেন্ড চলেছে, গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, এখান থেকে লাইন টেনেছি 0 থেকে 8 মিটার পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে বস্তুটার সরণ কত হবে? ঠিক আছে, এই সরণটা কীভাবে বের করব না, প্রথমে দেখো আমরা নিউমেরিক্যাল ক্যালকুলেশন করে বের করতে পারি যে আমাদের ফর্মুলা হচ্ছে সরণ সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়, এস ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, আমাদের তুমি বলতে পারো এখানে যে স্যার না আমি জানি এস ইকুয়াল টু কী হয়, এস ইকুয়াল টু হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তবে এটা মনে রাখবে এটা যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা আমরা কখন প্রয়োগ করব? এই সমীকরণটা প্রয়োগ করব বস্তু যখন সমত্বরণে গতিশীল হবে। এখানে আমার এস ইকুয়াল টু ভিটি ব্যবহার হবে কখন না, বস্তু যখন সমবেগে গতিশীল। তাহলে বস্তু যখন সমবেগে গতিশীল তখন আমার সরণ সমান হবে ভিটি, আর বস্তু যখন সমত্বরণে গতিশীল তখন আমার এখানে হবে এটা হচ্ছে সমত্বরণে গতিশীল, তখন হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে বস্তু যেহেতু আমার সমবেগে গতিশীল, আমি এস ইকুয়াল টু ভিটি ব্যবহার করব। তাহলে এই সূত্র ব্যবহার করে লিখতে পারি এস সমান বেগ কত দেওয়া আছে? বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, বসিয়ে দেবো 10 মিটার পার সেকেন্ড। সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 8 সেকেন্ড, এখানে লিখে দেবো 8 সেকেন্ড। সেকেন্ড আর সেকেন্ড কেটে গেল, এটা হয়ে গেল 8 10 80 মিটার। অর্থাৎ একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড গতিবেগে 8 সেকেন্ড পর্যন্ত চললে তার সরণ হবে 80 মিটার। এবার দেখি যে আমরা গ্রাফ থেকে কি এই মানটা বের করতে পারবো। তাহলে এখানে গ্রাফটা যদি দেখি, আমি খুব ভালো করে লক্ষ্য করে এই গ্রাফটাতে
এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফটা তৈরি হয়েছে একটা আয়তক্ষেত্রের মতো। এই আয়তক্ষেত্রের এই দিকের বাহুটা হচ্ছে 8 সেকেন্ড, মনে রাখবে এই দিকের বাহুটা কিন্তু 8 সেকেন্ড, তো অর্থাৎ এটা সময়কে নির্দেশ করছে। এই দিকের বাহুটা কত, এই বাহুটা যদি দেখি আমরা, এই বাহুটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই বাহুটা গতিবেগকে নির্দেশ করছে 10 মিটার পার সেকেন্ড, এই বাহুটা সময়কে নির্দেশ করছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 10, ঠিক? তাহলে একটা সাইড যদি 8 হয় আর এই সাইড যদি 10 হয়, একক লিখে দিই 10 মিটার পার সেকেন্ড, এটা 8 সেকেন্ড। তুমি বলবে স্যার এখানে এটা লম্বা এটা ছোট, তাহলে এটা 8 আর এটা 10 কেন? সেক্ষেত্রে বলে দিই যে আয়তক্ষেত্রে যখন আমরা ছোট আর বড়, দৈর্ঘ্য আর প্রস্থ বলি, দৈর্ঘ্য বলি বড়টাকে, প্রস্থ বলি ছোটোটাকে, সেক্ষেত্রে কী হয়, দৈর্ঘ্য প্রস্থের থেকে বড় হয়, কিন্তু সেক্ষেত্রে কী হয়, দৈর্ঘ্যটাও লেন্থ হয় মিটার আর প্রস্থটাও মিটার থাকে, যেটা আমাদের সত্যিকার আয়তক্ষেত্র, যেমন এই বোর্ডটা, এই বোর্ডের এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। কিন্তু এখানে এই দিকটা গতিবেগ, এই দিকটা সময়, অর্থাৎ দুটো একই রাশি নয়, তার জন্য ছোট বড় নিয়ে এখানে কোনো সমস্যা নেই। তাহলে এক্ষেত্রে বলো তো, যদি আমি জিজ্ঞেস করি যে এই যে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তুমি বলবে স্যার খুবই সহজ, এর যদি ক্ষেত্রফল বের করতে হয় আমাকে করতে হবে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আমি দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করে দেবো। দৈর্ঘ্য হচ্ছে 8 সেকেন্ড, প্রস্থ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল আমার 10 মিটার বাই সেকেন্ড ইন্টু 8 সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল, 10 8 80, মিটারটা থেকে গেল 80 মিটার। কি পেলাম স্যার, এখানে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলাম যে ক্যালকুলেশন করে 80 এসেছিল, এখানেও 80 এসছে। তাহলে এটাও 80 এটাও 80, অর্থাৎ কি বলতে পারি যে গতিবেগ সময় লেখচিত্রের মধ্যে যে গ্রাফটা পাবো আমরা, সেই গ্রাফটা কি হবে, সেই গ্রাফটা বস্তুটার মোট সরণকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ বস্তুটার টোটাল কতটা সরণ হলো। এবার তুমি প্রশ্ন করবে স্যার এরকম করে লাভ কী হবে, কারণ আমরা তো ক্যালকুলেশন করে বের করতে পারি। তাহলে বলি নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমে আমরা কীরকমভাবে এটা পাই। এবার আমার এই প্রশ্নে একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফটা হচ্ছে যে একটা বস্তুর গতিবেগ সময় গ্রাফ। প্রথমত হচ্ছে এই গতিবেগ সময় গ্রাফে আমাকে বলতে হবে যে একটা বস্তু, এক্ষেত্রে আমার বস্তুর গতিটা কেমন। তো আমি বিন্দুর নাম দিয়ে দিচ্ছি, এটা ও, এটা এ, বি বিন্দু এবং এটা সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, বি এ ও। এবার প্রথম প্রশ্ন হচ্ছে আমার যে এই বস্তুর প্রথমে গতিটা বর্ণনা করতে হবে। কোনো একটা নিউমেরিক্যাল কোশ্চেন সলভ করতে হলে কি হয় আমাদের, না প্রথমে আমাকে গতিটা সম্পূর্ণভাবে বুঝতে হবে যে বস্তুর গতিটা এখানে কীরূপ। তো দেখো ও বিন্দু, অর্থাৎ এখানে বস্তুর গতিবেগ 0, এ বিন্দু এই পর্যন্ত বস্তুর গতিবেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে ও থেকে এ পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি, একটা বস্তুর গতিবেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেমনভাবে বৃদ্ধি পাচ্ছে, না একটা বস্তুর গতিবেগ সরল রেখায় বৃদ্ধি পাচ্ছে। এখানে গতিবেগ সময় লেখচিত্র একটা সরল রেখা। তাহলে ও থেকে এ এই পর্যন্ত মোশনটা কি, না ও থেকে এ পর্যন্ত বস্তুটার যে গতি সেটা হচ্ছে সমত্বরণে গতি, এটা হচ্ছে সমত্বরণে গতি। আচ্ছা বস্তুর এখানে কি ত্বরণটা আমরা বের করতে পারি? দেখো ত্বরণ কত হবে, ত্বরণ মানে হচ্ছে গতিবেগ বৃদ্ধি ভাজিত সময়। গতিবেগ কত বৃদ্ধি পেয়েছে, গতিবেগের বৃদ্ধি, অন্তিম গতিবেগ কত, অন্তিম গতিবেগ 8, এখানে 8 বসিয়ে দিচ্ছি। প্রাথমিক গতিবেগ কত, 0, এখানে 0 বসিয়ে দিচ্ছি। অন্তিম বিন্দু সময় কত, 3 বসিয়ে দিচ্ছি। প্রাথমিক বিন্দু সময় কত, 0 বসিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে ত্বরণ পেলাম 8/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছিস, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু 8/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এ থেকে বি বিন্দু আসি, এ থেকে বি বিন্দু, এই এ থেকে বি বিন্দুতে কি দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে গতিবেগ কত, 8, বি বিন্দুতে গতিবেগ কত, 8, মাঝের যে কোনো বিন্দুতে গতিবেগ কত, 8। অর্থাৎ এ থেকে বি বিন্দু সমবেগে গতিশীল, এ থেকে বি বিন্দু সমবেগে গতিশীল। এবং এখানে যদি জিজ্ঞেস করি গতিবেগ কত, সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এবার আসে বি থেকে সি বিন্দু, বি থেকে সি বিন্দু,
এই বি থেকে সি বিন্দুতে বস্তুর গতিবেগ কত? বি থেকে সি বিন্দুতে বস্তুর গতিবেগটা কিন্তু আস্তে আস্তে কমতে কমতে জিরো হচ্ছে। এখন যদি কোনো বস্তুর গতিবেগ কমতে কমতে জিরো হয়, তাহলে সেই বস্তুর গতিকে কী গতিবেগ বলা হয়? সেই বস্তুর গতিবেগকে বলা হয় আমার মন্দন। অর্থাৎ এই জায়গাতে বস্তুটা মন্দন রয়েছে, এই জায়গায় বস্তুটার সমবেগ রয়েছে এবং এই জায়গায় বস্তুটার ত্বরণ রয়েছে। মন্দন কত বের করতে পারি? হ্যাঁ, আমরা মন্দন বের করতে পারি। তাহলে এটা হচ্ছে সমমন্দনে গতি না অসমমন্দনে গতি? সমমন্দনে গতি হবে, কারণ এটা সরল রেখা। তাহলে যদি গতিবেগ সময় লেখচিত্রের দেখতে পাই যে সেটা সমান্তরাল লাইন, তার মানে গতিবেগটা স্থির। যদি সোজা স্ট্রেট লাইনে উঠছে, তার মানে সমতরণ গতি। আর যদি স্ট্রেট লাইনে নামে, তাহলে সেটা হবে সমমন্দনে গতি। এবার তাহলে বি থেকে সি বিন্দু এখান থেকে নামছে, সেটা হচ্ছে সমমন্দনে গতি। এটা হচ্ছে সমমন্দনে গতি। আর এখানে মন্দন কত হবে? আমরা মন্দনের মান বের করতে পারি। মন্দন সমান হয় প্রাথমিক গতিবেগ বিযুক্ত অন্তিম গতিবেগ বাই সময়। সমত্বরণ মানে হচ্ছে অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ বাই সময়। মন্দন মানে হচ্ছে প্রাথমিক গতিবেগ বিযুক্ত অন্তিম গতিবেগ বাই সময়। তাহলে বি বিন্দু হচ্ছে প্রাথমিক গতিবেগ, সি বিন্দু হচ্ছে অন্তিম গতিবেগ। প্রাথমিক গতিবেগ কত? 8, তাহলে 8 হলো। অন্তিম গতিবেগ কত? এই বিন্দু মানে 0 হলো। ভাজিত সময় কত? 5 থেকে 8 পর্যন্ত, মানে অন্তিম সময় মাইনাস প্রাথমিক সময়। তাহলে হয়ে গেল এটা 8/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ওর ত্বরণ যা ছিল মন্দন একই আছে। তাহলে এটা আমরা কি মন্দন পেয়ে গেলাম, তাহলে ত্বরণ পেয়ে গেলাম, গতিবেগও পেয়ে গেলাম, মন্দনও পেয়ে গেলাম। এরপর শেষ প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে যে বস্তুটা সরণ কত হবে। বস্তুটা সরণ নির্ণয় করব। দেখো, যখন বস্তুটা ত্বরণে আছে তখন সরণটা পাবো এখান থেকে, এই ত্রিভুজটা থেকে পাবো। যতক্ষণ বস্তুটা ত্বরান্বিত হয়েছে তার সরণ কত। তারপরে এই ত্রিভুজ থেকে পাবো যখন বস্তুটা সমবেগে আছে, এটা হচ্ছে চতুর্ভুজ বা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র থেকে পাবো যে যখন বস্তুটা সমবেগে গতিশীল আছে তখন কতটা তার সরণ হয়েছে। আর সব শেষে এটার থেকে পাবো যখন বস্তুটা সমমন্দনে গতিশীল তখন বস্তুটার কতটা সরণ হয়েছে। আমরা চাইলে এখানে আলাদা আলাদাভাবে বের করতে পারি। তাহলে যদি কোশ্চেনে বলা হয় যে যতক্ষণ বস্তুটা সমতরণে আছে তার সরণ কত, সেটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আর সেই ক্ষেত্রফলটা কত হবে, আমি S1 লিখছি। S1 ইকুয়াল টু হবে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, 3 ইন্টু উচ্চতা হচ্ছে 8, 2 4 8, 4 3 12 মিটার। তাহলে যতক্ষণ বস্তুটা সমতরণে আছে তার সরণ হয়েছে 12 মিটার। যখন বস্তুটা সমবেগে আছে তখন সরণ কত? সমবেগে গতিশীল 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড। অর্থাৎ এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য কত? 3 থেকে 5, 2, প্রস্থ কত? 8 পর্যন্ত, 8। অর্থাৎ তখন বস্তুটা সরণ হয়েছে 16 মিটার। আর যখন বস্তুটা সমমন্দনে যাচ্ছে, সমমন্দনে এখানে কোনখান থেকে কতটা? 5 থেকে 8 পর্যন্ত। তাহলে এখানে ত্রিভুজ মানে হাফ হবে, ভূমি কত? 5 থেকে 8, 3, উচ্চতা কত? 0 থেকে 8, 2 4 8, 4 3 12 মিটার। তাহলে বস্তুটার মোট সরণ কত? মোট সরণ হবে S1 যুক্ত S2 যুক্ত S3। S1 কত? 12 যুক্ত 16 যুক্ত 12, 12 12 24, 3 12 36, 36 আর 4 40। তাহলে বস্তুটার মোট সরণ হচ্ছে 40 মিটার। এবার তোমার প্রশ্ন হবে, স্যার যদি আমাদেরকে বলা হয় যে বস্তুটার মোট সরণ বের করতে, তাহলে কি 3টে সরণ বের করে যোগ করতে হবে? হ্যাঁ, 3টে সরণ বের করে যোগ করতে পারো, সেক্ষেত্রে পেয়ে যাবে 40 মিটার। বা তুমি চাইলে ট্রাপিজিয়ামের সূত্র ইউজ করতে পারো। একটা ট্রাপিজিয়ামের মোট ক্ষেত্রফল, তাহলে মোট সরণ যেটা পাবো সেটা হবে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রের ফর্মুলা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। সায়েন্স নিয়ে ভর্তি হয়ে তখন কি হবে না, ম্যাথামেটিক্সে কিন্তু খুব স্ট্রং হতে হবে। ঠিক আছে, ম্যাথামেটিক্স যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু সায়েন্স নিয়ে পড়া খুব মুশকিল। কারণ সায়েন্সের যে ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স ভালো জানতে হবে, অঙ্ক ভালো না জানলে সায়েন্স নিয়ে পড়া খুব মুশকিল। এই সমস্ত সূত্র তোমরা আগেই পড়েছো। সেটা হচ্ছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ, লিখে দিচ্ছি আমি, হাফ গণিত
সমান্তরাল বাহু দুটির যোগফল, সমান্তরাল বাহু দুটির যোগফল গণিত উচ্চতা। এটা তাহলে হাফ লিখলাম। সমান্তরাল বাহুদের যোগফল, এখানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, এটা আর এটা তো সমান্তরাল নয়, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত, 8 লিখলাম। এই বাহুটা কত? এই বাহুটা যতটা সেটা এটা, মানে 3 থেকে 5 পর্যন্ত 2। উচ্চতা কত? 8 পর্যন্ত, 8 লিখলাম। কত হবে? হাফ ইন্টু 10 ইন্টু 8, 2 5 10, 5 8 40। তাহলে এক্ষেত্রে কি পেলাম? যে বস্তুটা সরণ হচ্ছে 40 মিটার। তাহলে কি পাচ্ছি না, আমরা 3টে পার্টে ভাগ করলেও যা পাবো, একসাথে করলেও তাই পাবো। এটা হচ্ছে কোনো একটা বস্তুর সরণ বের করার পদ্ধতি। ঠিক আছে, চলো নেক্সট দেখি যে আমরা দ্বিতীয় কী জিনিস বের করতে পারি এই সমীকরণ থেকে। সময় সরণ লেখচিত্র থেকে আমরা যে আরেকটা জিনিস বের করতে পারি সেটা হচ্ছে বস্তুর ত্বরণ। ত্বরণ কীভাবে বের করব? ধরো এটা হচ্ছে আমার সরণ সময় লেখচিত্র, এটা হলো টি, এটা হলো বেগ, গতিবেগ সময় লেখচিত্র। লেখচিত্রটা দেখতে হচ্ছে এরকম। এবার আমি কি করব, দুটো বিন্দু নেব। ধরো এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম। এই বিন্দুতে সময়ের মান হচ্ছে ধরো t2, আর এই বিন্দুতে সময়ের মান হচ্ছে t1। এই বিন্দুতে বস্তুর গতিবেগ হচ্ছে v1, আর এই বিন্দুতে বস্তুর গতিবেগ হচ্ছে v2। তাহলে বস্তুটা যখন এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যায় তখন দেখতে পাচ্ছি যে সময় কতটা অতিবাহিত হয়েছে, এটা সময়টা লেগেছে t2 মাইনাস t1। এবং এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে ওর গতিবেগের পরিবর্তন হয়েছে কত? v2 মাইনাস v1। এখন কোনো একটা বস্তুর যদি সময়ের সাথে সাথে গতিবেগের পরিবর্তন হয় তাহলে বলি বস্তুটা হয় ত্বরণে আছে অথবা মন্দনে আছে। এবার ত্বরণ মানে কি? বস্তুর যখন গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে গতিবেগ ছিল v1, এটা বি বিন্দুতে গতিবেগ v2, এটা তার মানে এখানে গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। গতিবেগ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমরা ত্বরণ পাবো। এবার ত্বরণ কত হবে? ত্বরণ সমান হবে বেগের বৃদ্ধি বাই তার জন্য প্রয়োজনীয় সময়, গতিবেগ বৃদ্ধি ভাজিত সময়। এখানে গতিবেগ বৃদ্ধি t2 মাইনাস t1 সেটা হবে এই লাইনটা, আর v2 মাইনাস v1 হচ্ছে এই লাইনটা, মানে এই লাইনটা। তাহলে দেখো যে ত্রিভুজটা আমরা পেলাম এখানে, এই ত্রিভুজের ক্ষেত্রে v2 মাইনাস v1 এটা হচ্ছে সাধারণত লম্ব, আর t2 মাইনাস t1 এটা হচ্ছে ভূমি। যখন আমরা এটাকে কোণ নেব, আর লম্ব বাই ভূমি সমান কি হয়? লম্ব বাই ভূমি সমান হয় ট্যান থিটা। তার মানে ত্বরণ সমান হবে ট্যান থিটা, আর তার মানে ত্বরণ সমান হচ্ছে নতি। তো এটা হলো আমার নতি, এটা হচ্ছে বস্তুটার ত্বরণ। ঠিক আছে, তাহলে দেখি এখান থেকে অ্যাপ্লিকেশন দেবো একটা, কেমনভাবে হবে। ধরো আমার একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটা হচ্ছে এটা, যে এই হলো বস্তুর সময় সরণ গ্রাফ। এটা ধরো এখানে এটা হচ্ছে 5, এখানে এটা হচ্ছে 10, এই বিন্দুতে গিয়ে মিট করেছে। এটা এখান থেকে আসছে আমার এই বিন্দুতে। ধরো এখানে সময়টা হচ্ছে 2 4 6। এবার এখানে বের করতে হবে আমাকে বস্তুটার ত্বরণ কত। তো ত্বরণ বের করার জন্য প্রথমত দেখতে হবে যে বস্তুটা কি সমত্বরণে গতিশীল। বস্তুটা এখানে কিন্তু সমত্বরণে গতিশীল, তার কারণ হচ্ছে এই লাইনটা একটা স্ট্রেট লাইন। কি করে আমরা বলবো যে বস্তুটা সমত্বরণে গতিশীল? সমত্বরণে গতিশীল হওয়ার জন্য কি হতে হবে না, ত্বরণটা সমান এ সমান ট্যান থিটা। এখানে থিটার মান যা, যদি এখানে দেখি থিটার মান যা, এখানে থিটার মান তাই। অর্থাৎ এখানে পুরো গতিটাতে থিটার মান একই থাকছে। থিটার মান একই থাকছে মানে বস্তুর ত্বরণটা একই থাকছে, সমত্বরণে গতি। এবার থিটার মান বের করবো কি করে? এইটা কত দেখি প্রথমে, এটা হচ্ছে 10 মাইনাস 5, মানে এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড গতিবেগ পরিবর্তন। এটা কত? 6 মাইনাস 0, মানে 6 সেকেন্ড। তাহলে এখান থেকে ত্বরণ যেটা পাবো সেটা হবে
কত ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্ব 5 মিটার পার সেকেন্ড, ভূমি 6 সেকেন্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে 5/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে গেলো এক্ষেত্রে বস্তুটার ত্বরণ। ঠিক আছে, আরেকটা অঙ্ক করি। আরেকটা অঙ্ক দেখাচ্ছে, মনে করো লেখা হয়নি তাহলে লেখা না হলে ভিডিওটা পজ করে লিখে নাও। পরের প্রশ্ন হচ্ছে একটা বস্তু আছে, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে গতিবেগ, এটা আছে, এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি। এবারে বলা আছে যে এখান থেকে বস্তুটার ত্বরণ নির্ণয় করতে হবে, যে এই বস্তুটার ত্বরণ কত। তো দেখো বস্তুটার ত্বরণ কত হবে, কি করে বের করব না, ত্বরণ সমান হয় ট্যান থিটা। থিটা কত 45 ডিগ্রি, না থিটা 45 ডিগ্রি নয়, ট্যান থিটা মানে হচ্ছে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এটা যদি 45 হয় এটা কত হবে 180 থেকে বিয়োগ 135, তাহলে ত্বরণ হবে ট্যান 135 ডিগ্রি। ট্যান 135 ডিগ্রির মান কত হয় -1, তার ত্বরণ হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তুমি বলবে স্যার ত্বরণ মাইনাস মানে তো মন্দন, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বস্তুটার মন্দন সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন কী করে বুঝবো, দেখো সময় যখন 0 তখন গতিবেগ এটা, সময় যত বাড়ছে গতিবেগ আস্তে আস্তে কমছে, কমতে 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 শূন্য হয়েছে, অর্থাৎ বস্তুটা এখানে সমমন্দনে চলছে। আর মন্দনের মান হচ্ছে কত, প্রথমে ত্বরণ বের করব, ত্বরণ মানে কি ট্যান থিটা, ট্যান থিটা মানে এক্স অক্ষের সাথে কোণ, মানে পজিটিভ টাইমের সাথে, তো এই দিক থেকে কোণটা নিতে হবে, এই পর্যন্ত আঁকতে হবে, এটা হচ্ছে 135 ডিগ্রি, আর ট্যান 135 ডিগ্রি -1, তার মানে ত্বরণ হচ্ছে -1, ত্বরণ মাইনাসে আসা মানে মন্দন, তাহলে এটা হচ্ছে আমার মন্দন। এটা হয়ে গেল। আমরা পরের ক্লাসে পড়বো, অর্থাৎ কালকের ক্লাসে আমরা পড়বো বস্তুর ত্বরণের সঙ্গে সময়ের গ্রাফ, এবং সেখান থেকে আমরা সরণ সময়, গতিবেগ সময় এবং ত্বরণ সময়, এই সমস্ত গ্রাফের যে কোনো একটা দেওয়া থাকলে পরের গ্রাফটা কীভাবে বের করতে হয় সেটা আমরা বের করব। আর সেই ক্লাসগুলোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।